স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত আয়োজনে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। পত্র, পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর শিরোনাম হয়ে থাকে আমরা একে একে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। শুধু জানিয়ে দিই না, আমরা সেই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত থেকে অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আয়োজন শুরু করার আগে আমরা কথা বলছিলাম যে কী নিয়ে কথা বলবো। আমরা নিশ্চয়ই আইনশৃঙ্খলা পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার্স তো থাকবে, এবং একই সঙ্গে জামাতে আমিরের যে এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এমন একটা খবর এবং যুক্তি, পাল্টা যুক্তি, নানা কিছু। আশা করি এটা দিয়ে আমরা শুরুটা করতে পারবো। এবং বলে রাখি দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের সঙ্গে এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে অতিথিরা যুক্ত হবেন অনলাইনে এবং আমাদেরকেও তাদের মূল্যবান বিশ্লেষণগুলো জানাবে। আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই, কারণ অনেক আগে থেকেই আপনি আসলে এই শঙ্কাটা জানাচ্ছিলেন যে এবার নির্বাচনে এমন অনেক কিছুই ঘটবে যা আমরা বিগত নির্বাচনে দেখিনি। তার মধ্যে একটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এই জাতীয় বিভ্রান্তি, এই জাতীয় বক্তব্য, পাল্টা বক্তব্য ছড়ানো। ঝুঁকিটা কি দেখছেন? এটা কি হওয়ারই কথা ছিল? কিভাবে আসলে সামলানো যায়? প্রথমত তো এটা তো আশঙ্কা তো করাই হচ্ছিল। জি, বাংলাদেশে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচলনটা ব্যাপকভাবে বিস্তৃত হওয়ার পরে বা হাতে হাতে স্মার্টফোন চলে যাওয়ার পরে সত্যিকার অর্থে যদি নির্বাচন বলি, এটাই প্রথম নির্বাচন। এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো আসলে সুনির্দিষ্ট কোনো প্রভাব ছিল না। এইবারের নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক একটা বড় প্রভাব থাকবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। এবং যেহেতু এই প্রভাবটা থাকবে, সো নানা পক্ষ এটা নিয়ে সুযোগ নিতে চাইবে। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছাকৃতভাবে অপতথ্য ছড়িয়ে দিতে চাইবে বা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এগুলো অস্বাভাবিক কিছু না। এবং যেহেতু এগুলা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যে এটা প্রভাব বলেন, কুপ্রভাব বলেন, বা এখানে ইনফরমেশন, মিস ইনফরমেশন সব কিছুই থাকবে। এটাকে ইতিবাচক বা নেতিবাচক দুইভাবেই আপনি দেখা যেতে পারে। প্রথমত ইতিবাচক এই অর্থে যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে জনগণের কাছে আরও অনেক সহজে বার্তাটা পৌঁছানো যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেকে সেটা পৌঁছাচ্ছে না। সো সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক একটা প্রভাব তো আছেই, কারণ নির্বাচনী বার্তা আমরা যেমন সরকারের পক্ষ থেকে গণভোটের বার্তা প্রচার করছি, এবং আমাদের বার্তা প্রচারে আসলে সবচেয়ে বড় টুল হয়ে উঠেছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে আমরা যেই বার্তাগুলো দিচ্ছি, এবং আমরা মনে করি অভ্যুত্থান তো হলো মোটামুটি ভাবে সোশ্যাল মিডিয়ায় বুস্ট আপের মাধ্যমে সাধারণ মানুষকে। এইটার যেহেতু ইতিবাচক দিক আছে, এটার আবার নেতিবাচকভাবে কিছু বিশেষ গোষ্ঠী, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটা জিনিস যে এটা যে সব যে দেশের মধ্যে বসেই একজন করছে তা না। দেশের বাইরে থেকে বসে অনেকে এই মাধ্যমগুলোকে ব্যবহার করে এআই দিয়ে, এখন ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে আবার এআইটা যোগ হয়েছে। সাধারণ মানুষের পক্ষে এআইটাকে ডিটেক্ট করা খুব কষ্টসাধ্য ব্যাপার। এমনভাবে এআই দিয়ে বার্তা তৈরি করা হয় তাতে খালি চোখে এগুলোকে বিশ্বাসযোগ্য মনে হয়। সো এগুলোর জন্য আসলে যারা প্রার্থী আছেন, রাজনৈতিক দল আছেন, তাদেরও কাজ করা উচিত। কারণ এই যেমন আজকে একটা আলোচিত ঘটনা অ্যাকাউন্ট হ্যাক নিয়ে, তো অ্যাকাউন্ট হ্যাক যখন হয় আমরা এটা খুব ভালো হতো যদি খুব দ্রুত আমরা সবাইকে জানাতে পারতাম যে অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। সো সেক্ষেত্রে বিভ্রান্তির অবকাশটা কম থাকতো। তো এরকম এটা আরও অনেকের ক্ষেত্রেই এরকম হতে পারে। আমি খুব স্পষ্ট করে বললেন, এবং যে শঙ্কাটা জানালেন সেই শঙ্কাটা আসলে হওয়ারই কথা ছিল, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। কারণ অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভরতা হয়েছে, সেটা প্রার্থী, ভোটার, সাধারণ মানুষ সব মহলে। আমরা তিনজনকে দেখতে পাচ্ছি। আমি একটু আজিজুল বাড়ি হেলাল আপনার কাছে আসতে চাই। আমরা দেখতে পেলাম জামাতে আমির স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছেন, জামাতের পক্ষ থেকেও ব্যাখ্যা দেওয়া হয়েছে, এবং বিএনপি আসলে সেই ব্যাখ্যাটাকে খুব বেশি যৌক্তিক মনে করছে না। যৌক্তিক মনে না করার যে কটা কারণ বিএনপি বলেছে, তার ভিতরে একটা হচ্ছে অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে এই তথ্যটা কেন 9 ঘন্টা পরে জানালেন, কেন আগে জানালেন না। আরেকটা বিষয় ছিল যে কিভাবে 24 ঘন্টার আগে অ্যাকাউন্টটা ফেরত পেয়ে গেলেন, এবং আরেকটি বিষয় ছিল 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কি নেই, অর্থাৎ কেউ একজন হ্যাক করছেন, আপনাদের কাছে কি মেসেজ গেল না, এরকম নানামুখী বিষয়। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে জামাত আমির কেন এটা পোস্ট দেবেন? মানে নির্বাচনের এই মুহূর্তে নারীদেরকে নিয়ে এমন মন্তব্য করে তিনি কি চাইবেন আসলে নারীদেরকে এভাবে আক্রমণ করে কথা বলতে? আপনার কাছে কারণটা কি মনে হয়? তিনি করে থাকলে কেন এটা করবেন? জি দেখুন, জামাতের আমির এর আগে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টার কথা কিন্তু বলেছিলেন। এটা কিন্তু কোনো
আপনার টুইস্ট কোনো কথা না, তিনি বলেছিলেন কিন্তু 5 ঘন্টা তারা কাজ করবে, এই কথা বলেছিলেন। এটা যৌক্তিক কথা না যেটা বলেছেন। এখন আমরা বলছি যে তিনি একটা পোস্ট হয়েছে, তার 9 ঘন্টা পরে তাদের দলের বোধোদয় হলো যে এই পোস্টটা হ্যাক হয়েছে। তাই 9 ঘন্টার মধ্যে তারা তো এই বিষয়টা কোনো একটা উত্তর দেওয়া উচিত ছিল। সুতরাং এইটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। তবে জামাতের আপনার রাজনৈতিকভাবে জামাত যে আমাদের যে 51% নারী, এই নারীদেরকে যে কোনো না কোনো ভাবে ঘরে বসিয়ে রাখার একটা প্রবণতা তাদের বিভিন্ন বক্তব্যে দেখা যায়। যে নারী পুরুষের অধিকার নিয়ে তাদের কিছু বক্তব্য আছে, যেগুলো আমি এখন এগুলো কিছু বলতে চাচ্ছি না। তবে জামাতের অন্তত দুঃখ প্রকাশ করা উচিত যে এই ধরনের কথা তারা বলেনি, বা আর একটা দুঃখ অন্তত প্রকাশ করা উচিত ছিল। আমরা আসলে দেখছিলাম জনাব আজিজ বাড়ি হেলাল মোটামুটি ভাবে 4টা পোস্ট তিনি দিয়েছেন এই ঘটনার পর, যেখানে তিনি বারবার বলেছেন যে নারীদেরকে জামাত ইসলামী সম্মান করে এবং মায়েদেরকে তারা আরো বড়ভাবে বড় পরিসরে বিকশিত করতে চান নানামুখী। মানে এই বিষয়গুলো কি এখন সমাধানে আসা যায় কিনা বা ইতি টানা যায় কিনা? দেখেন, আমরা কিন্তু এই বিষয়ে কিছু মানে ইতি টানবে তো তিনি যদি তাদের দল থেকে যদি নারীদের বিষয়ে এই সমস্ত আপত্তিকর কথা না বলা হয় এবং নারীদেরকে বিভিন্নভাবে আপনার বিভিন্ন নারী কর্মীরা বা নারীবাদীরা যখন বক্তব্য দেয়, তাদেরকে তো আবার ব্যক্তিগতভাবে আক্রমণও করা হয়, তাদের বট বাহিনী কর্তৃক আক্রমণ করা হয়, কাউকে উড়ো চিঠি দিয়ে আক্রমণ করা হয়, কাউকে আপনার বিভিন্নভাবে অশালীন মন্তব্য করা, এই কাজগুলো তো চলছে। সুতরাং ইতি যদি টানতে হয় তাহলে তো তারাই টানবে, তাদেরই টানা উচিত যে নারীদের বিষয়ে কথাবার্তা বলার সময় যেটা যৌক্তিক সেটাই বলা উচিত। আপনি যে বলছেন কর্মজীবী নারীরা, আপনার যে কথাটা বললেন প্রস্টিটিউশনের মতো ওয়ার্ড ব্যবহার করলেন, সেখানে আমাদের যারা হসপিটালের নার্স আছে, শিক্ষক আছে, আমাদের নারী বহু কর্মী আছে, আমাদের সেনাবাহিনীর মতো নারী আছে। সুতরাং এই সমস্ত নারীকে তো আপনি ক্ষুব্ধ করলেন এবং বাংলাদেশের নারীকে অপমানজনক কথা বললেন। আর আপনি বলেননি বলছেন, কিন্তু এর আগে তো বলেছেন যে 5 ঘন্টা নারীরা কাজ করতে পারবে, তার বেশি কাজ করা উচিত হবে না। নারী নেতৃত্বকেও আপনারা মানছেন না, এটাও তো বলছেন। সুতরাং এই সবকিছু হিসাব করে বোঝা যায় তিনি হয়তো তিনি করেছেন কিনা এটা ভালো বলতে হবে টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি হয়নি, টুইটার কর্তৃপক্ষ বা এক্স কর্তৃপক্ষ তারাই কিন্তু বুঝতে পারবে যে এটা আসলে হ্যাক হয়েছে কি হয়নি। এই জন্য আমার বক্তব্য হলো যে অন্তত এক্স অ্যাকাউন্ট যে অথরিটি আছে তাদের একটা বক্তব্য আমাদের প্রয়োজন। খুব স্পষ্ট কথা। আমি আসলে তানভীর হাসান জোয়া আপনার কাছে আসবো, তার আগে আমরা দুজনের কথা একটু জানতে চাই, কারণ এই ঘটনা ঘটার পর সবার আগে আপনার কাছ থেকে আমি তথ্যটা জানার চেষ্টা করি যে এটা আসলে কিভাবে সম্ভব হয় যে এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল, ভ্যারিফাইড এক্স অ্যাকাউন্ট, তাও জামাত আমিরের মতো এত বড় একজন পার্সোনালিটি, নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা আছে, সেটা একটু ধারণা পেতে চেয়েছিলাম আমি আপনার কাছে নিশ্চয়ই জানবো। তবে ব্যারিস্টার আবু বকর বলে একটা প্রশ্ন একটু করতে চাই আপনার কাছে, ছোট করে একটা বিষয় একটু জেনে নিব এবং বলে রেখে আপনার এই কথার মাঝখানে আমি হয়তো বিরতিতে যেতে পারি, ফিরে এসে আবার এখান থেকে আলাপটা শুরু করব। সেটা হচ্ছে জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হতেই পারে, ডোনাল্ড ট্রাম্পেরও কোনো অ্যাকাউন্ট হ্যাক হতেই পারে, কিন্তু মুশকিল হচ্ছে এটার পর তিনি টার্গেট করলেন ছাত্রদল বা বিএনপিকে, এবং একই সঙ্গে তিনি আজকে বলেছেন যে যারা এই এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা পোস্ট দিয়েছেন তাদের পরিচয় প্রকাশ করা হবে। মানে এটা কি পাওয়া গেছে কারা এই কাজটা করেছে? ধন্যবাদ। দেখুন, জামাত ইসলামী লিগ্যাল রুটে অ্যাডভান্স হচ্ছে। আপনারা জানেন ডিবি কে ফরমালি কমপ্লেন করা হয়েছে ডিবির কাছে। এখানে ডিবির পক্ষ থেকে আমরা একটা প্রপার ইনভেস্টিগেশন রিপোর্ট পাওয়ার প্রত্যাশা করি। আপনারা জানেন, আপনারা যদি টাইমলাইনটি খেয়াল করে থাকেন, যেই টাইমটিতে জামাত আমিরের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে একই টাইমে বাংলাতে সেম বক্তব্য জামাত ইসলামের ঢাকা মহানগরীর সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের অ্যাকাউন্টে সেম বক্তব্য পাবলিশ করা হয়েছে 4টা 57 মিনিটে। 4টা 37 মিনিটে ডক্টর শফিকুর রহমানের অ্যাকাউন্টে ইংলিশে এসেছে এই বক্তব্যটা এসেছে, যেটা আইজুল হক বাড়ি অনেক বলার চেষ্টা করলেন কিছুটা। আর 4টা 57 এসেছে জামাতের ঢাকা মহানগরীর সেক্রেটারির ফেসবুক অ্যাকাউন্টে। অর্থাৎ একই ধরনের বিষয় দুজন মানুষের, দুজন নেতার বক্তব্যে এসেছে। এখন আমার প্রশ্ন হলো যে যেই কথাটি বিএনপি বলছে যে 9 ঘন্টা পরে, এই কথাটি কিন্তু সত্য নয়।
4:37 এটি প্রকাশ হয়। 5:09 জামাত ইসলামী অফিসিয়ালি বলছেন যে এই অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে। আপনি জামাত ইসলামীর ওয়েবসাইটে যেতে পারেন এবং ফেসবুক অ্যাকাউন্টে যেতে পারেন, ওনার টাইমলাইন আকারে দেখিয়েছেন। 4:37 এটা প্রকাশ হয়েছে। 5:09 মাত্র মানে আধা ঘন্টার সময়ে কম ব্যবধানে এই পর্যন্ত একটু থামি, তারপর আমি বিরতি থেকে এসে এখান থেকে আলাপটা শুরু করব। দর্শক আপনারা আছেন একত্র জানালে ছোট্ট একটা বিরতি পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। ব্যাস আবু বকর মোল্লা আপনি বলছিলেন, সাথে একটু যুক্ত করে দেবেন, মানে এরকম হ্যাকিং এর ঘটনা যদি ঘটেও থাকে সবার আগে আমরা হয়তো ফ্যাসিস্টের দোসর বা ফ্যাসিবাদের সাথে যারা জড়িত তাদের কেউ করে থাকতে পারে, এরকম একটা সন্দেহ আসতে পারত। কিন্তু সেই জায়গা থেকে শুরুতেই সন্দেহের তীরটা চলে গেল বিএনপির দিকে, মানে এটা আসলে কি যুক্তি থাকতে পারে? জি দেখুন, এই মুহূর্তে তো যারা এই কাজটি করেছে তারা পলিটিক্যাল স্কোরের জন্য করেছে এবং জামাত ইসলামীর পলিটিক্যাল স্কোর কমানোর জন্য করেছে। জামাত ইসলামীর আমির কিন্তু, যেটা ফজলুল বাড়ি মানে বিএনপির প্রতিনিধি উনি বললেন, 5 ঘন্টা কর্মের কথা বলেছে। আমি আসছি, উনি 5 ঘন্টা কর্মের কথা বলে নাই। যেই নারীরা সন্তান জন্ম দিয়েছে ইমিডিয়েটলি, যারা ল্যাকটেটিং পিরিয়ডে আছে, তাদের জন্য 5 ঘন্টা কর্মের কথা বলেছেন। 3 ঘন্টা রাজস্ব থেকে, রেভিনিউ থেকে সাবসিডি দেওয়ার কথা বলেছেন। কিন্তু সকল নারীদের 5 ঘন্টা কাজ করতে হবে এই ধরনের পরে আপডেট করেছেন। উনি প্রথমে কিন্তু 5 ঘন্টা বলেছিলেন। জি হ্যাঁ, না, ছোট্ট করে আরেকটু কথা, উনি সকল নারীদের 5 ঘন্টার কথা বলেন। ম্যাটারনিটি লিভ তো আগেও ছিল ভাই, ম্যাটারনিটি লিভ কিন্তু বাংলাদেশে আগেও ছিল। ম্যাটারনিটি লিভ কিন্তু অনলি ফর 6 মান্থস। উনি বলছেন ল্যাকটেটিং পিরিয়ড, অর্থাৎ যে পিরিয়ডটা একটি মা সন্তানকে দুধ পান করায়। আগেও না, আমরা বলেছি সেই টাইমে কেউ যদি চায় 5 ঘন্টা কাজ করে 3 ঘন্টা রেভিনিউ থেকে সাপোর্ট দেওয়া হবে। জি, আর মানে সে যদি ফুল কাজ করতে চায় কাজ করবে। কখনোই সকল নারীদের 5 ঘন্টা কর্মের কথা উনি বলেননি। সো আই ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ারিফাই। আরেকটি কথা হচ্ছে যে ডক্টর শফিকের নিজের একটি উইমেন্স মেডিকেল কলেজ রয়েছে। এখানে উনি বহু নারীকে, ওনার মেডিকেল কলেজে নারীরা ডাক্তার হয় এবং কর্মজীবী হয়। ওনার 2 জন মেয়ে ডাক্তার প্রফেশনাল, ওনার স্ত্রী ডাক্তার প্রফেশনাল। উনি নিজে শুধু মেডিকেল কলেজ চালান না, উনি নিজে একটি হাসপাতাল চালান যেখানে নারীরা কাজ করেন। উনি কখনোই নারীদের বিরুদ্ধে এই কথাটি বলেন নাই। তাহলে এই মুহূর্তে পলিটিক্যাল স্কোর করার জন্য এবং জামাত ইসলামের পলিটিক্যাল স্কোর কমানোর জন্য কারা বেশি কাজ করতে পারে, কারা খুব দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলের ব্যবস্থা করেছে, কারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মিছিলের ব্যবস্থা করেছে, কারা জামাত ইসলামীকে এখানে নেগেটিভলি পোর্ট্রে করার চেষ্টা করেছে, এটি ওবিয়াস। বিএনপি যেভাবে কথা বলছে এবং যেভাবে ক্যাম্পেইন করছে, এটি স্পষ্ট যে এটার পিছনে পলিটিক্যাল স্কোর বিএনপি করতে চাচ্ছে। জামাত ইসলামী এটার সাথে জড়িত না। আচ্ছা, তাহলে কি জামাত ইসলামী জানে যে কারা এই কাজটা করেছে? আপনাদের আমির কিন্তু স্পষ্ট করেছেন যে পরিচয় প্রকাশ করে দেওয়া হবে। ডিবির কাছে কমপ্লেইন করেছি, উই আর ওয়েটিং ফর দ্য ইনভেস্টিগেশন রিপোর্ট ফ্রম ডিবি। বাট আমাদের বক্তব্য হচ্ছে যে বিএনপি যেভাবে মানে ভুল বক্তব্য দিচ্ছে যে 9 ঘন্টা পরে আমরা জাতিকে জানিয়েছি, এটি ভুল। আপনি জামাত ইসলামের অফিসিয়াল পেজে যান এখন, সেখানে স্পষ্ট বলা আছে, উল্লেখ করা আছে টাইমলাইন দিয়ে, 5:09 আমরা জাতিকে জানিয়েছি। 4:37 অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে, 5:09 আমরা এটা ইনফর্ম করেছি যে অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক। আপনি আপনার জায়গা থেকে ব্যাখ্যা দিয়েছেন। আমি একটু টেকনোলজিক্যাল জায়গাটা একটু বোঝার চেষ্টা করি এবং সবার শেষে আবারও আপনাদের দুজনের কাছে একটু আসবো। তানভীর হাসান জোহা, আপনি পুরো বিষয়টা দেখেছেন এবং আপনি আসলে পত্র পত্রিকা বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, আমি শিওর আপনার নজরও আছে পুরো ঘটনাতে। একটু বলবেন, মানে এত সোজা একটা এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ফেলা এবং 24 ঘন্টার আগে আমি সেই অ্যাকাউন্টটা আবার ফিরেও পেয়ে যাচ্ছি, এবং পোস্ট যেটা করা হচ্ছে, যদি এটা আসলে সেশন হ্যাক হয়ে থাকে তাহলে কি আমি পোস্ট করতে পারবো? জি, ধন্যবাদ। আসলে যে বিষয়টা হচ্ছে, আমরা আসলে ধারণার ভিত্তিতে কোনো মন্তব্য এরকম একটি স্পর্শকাতর বিষয় আমি করতে চাইছি না। আমার অভিজ্ঞতার ব্যাপারটা একটু শেয়ার করতে চাই। জি, সেটা হচ্ছে যে রিকভারি প্রসেসটা যদি হয়েই থাকে তাহলে এত দ্রুত, এটা কিন্তু খুব রেয়ার, এই জাতীয় বিষয় এত দ্রুত রেয়ার ভাবে আপনার রিকভারি করাটা। কারণ আমি এর আগে অনেক অ্যাকাউন্ট রিকভার করেছি এবং আমাকে 1 দিন 3 দিন, ক্ষেত্র বিশেষে মাস খানেক পর্যন্ত ওয়েট করতে হয়েছে। এখন সেটা হতেই পারে, আমি পুরোনো দিনের কথা বলছি, এখনকার টেকনোলজি আমাকে আপডেটেড। যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেখানে হচ্ছে এই জাতীয় যদি রিকভার সত্যি করে হয়েও থাকে তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে এটা কিন্তু লগিং অবস্থায় ছিল। যদি একটা ডিভাইসের লগিং অবস্থায় থাকে, তখন যদি প্যারালালি সেশন হাইজ্যাকিং এর যে বিষয়টা বলা হচ্ছে সেটা যদি হয়েই থাকে, তাহলে প্যারালাল দুটো ডিভাইস কিন্তু পরস্পর লগিং করেছে।
তো প্যারালাল দুটো ডিভাইস যখন লগইন হয়েছে তখনই কিন্তু মূল ডিভাইসটা লগ আউট করতে চায়, যদি সেশন যদি অল লগ আউট করে তখন হয়তো বা রিকভারিটা স্বল্প সময় আচ্ছা, সম্ভব। এখানে একটা ভিডিও মানে যখন ব্যাখ্যা দিচ্ছিল জামাত ইসলামের পক্ষ থেকে 14 মিনিটের একটা ব্যাখ্যা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেখানে আমরা দেখলাম যে ডিভাইস লগ ইনের যে সেশনটা, সেই সেশনের ক্ষেত্রে নিচের দিকে পাকিস্তানের একটা জায়গা উল্লেখ করা আছে। মানে আমার যদি জিমেল কোথাও খোলা থাকে, সেই ডিভাইসটা কি আমি বদলে ফেলতে পারবো, নামটা কি বদলে ফেলতে পারবো? এটা ভিপিএন দিয়ে হয়তো সার্ভার নাম বদলাতে পারি, ডিভাইসটা কি বদলাতে পারবো, ডিভাইসের নামটা? না, ডিভাইসের নামটি ডিভাইসের ওনার বদলাতে পারবে। আসলে ওনারটা যে নামটা দিয়েছে জি। সেই নামে এটা অ্যাড দেখাবে, অন্য কোনো জায়গা থেকে দেখানো সম্ভব না। এটা মানে আমাদের এক্সেস থেকে এটা করা সম্ভব না। যেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি, এটা সরকারি ইমেল অ্যাড্রেসের নাম এসেছে, জি। বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, তো যেটা একেবারেই অসম্ভব সেশন হাইজ্যাকিং এর ক্ষেত্রে। সেশন যদি হাইজ্যাকিং হয়ে থাকে তাহলে সেখানে কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড সাকসেসফুল যদি করার স্কোপ থাকে, কোনো অবস্থাতে আমি বলতে পারি এটা এত সহজে রিকভার করাটা সম্ভব না উইদাউট হ্যাভিং এনি লিগাল চ্যানেল কমিউনিকেশন। তো এই ইমেল অ্যাড্রেসটা কি আদৌ অ্যাড হয়েছে কি হয়নি, এই বিষয়টা একটু তদন্তাধীন বিষয়। তো সুতরাং আচ্ছা। যেটা সেশন হাইজ্যাকিং হতে পারে, এটা কমন প্র্যাকটিস। সেশন হাইজ্যাকিং হলে এটা রিকভার করা সম্ভব, এটাও সত্য। কিন্তু ইমেল অ্যাড্রেসটা কোথা থেকে এলো, কিভাবে এলো, এবং পাকিস্তানের ভিপিএনটা কোথা থেকে আসলো, সবকিছুই আসলে উত্তর হবে আমাদের বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ডিভিশন। ইতোমধ্যে এক্সের সাথে হয়তো এমল্যাক মাধ্যমে বা মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স যে চুক্তি তো নেই আমাদের, লিগাল চ্যানেলে যোগাযোগ করলে তারা আসলে পুরো বিষয়টা বলতে পারবে। তবে আমার বিষয়টা হচ্ছে যে সময়ের সাথে সাথে কিন্তু এভিডেন্স ব্লার হয়ে যায়। আমার পূর্বের অভিজ্ঞতায় জি। আমি জানতে চাইছি যে জিডি থাকার পরও ওই ডিভাইসটা সিজ হয়েছে কিনা, সাইবার ক্রাইম ইউনিট সেই ডিভাইসটা ফরেনসিক করছে কিনা, শুধুমাত্র এক্স এর কাছ থেকেই তথ্য উপর ভিত্তি না করে ব্যবহৃত রিকভারি করা হয়েছে যে ডিভাইসটা, সেটাও দ্রুত ফরেনসিকের মাধ্যমে আনতে পারলে পরে এক্স ছাড়াও আমাদের লোকাল ফরেনসিক এক্সপার্টরা বলতে পারবে অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছিল। ধন্যবাদ। কতটুকু বলতে পারবে, মানে কে হ্যাক করেছিল তার পরিচয়টা কি জানতে পারবো? মানে একটা ব্যাখ্যা আমরা জানতে চেয়েছিলাম গণমাধ্যম কর্মীরা, যে 24 ঘন্টার আগে কিভাবে এত বড় প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট ফেরত পাওয়া যায়। তখন বলা হলো যেহেতু সেকশন হ্যাক হয়েছে, এটা আসলে এক্স কর্তৃপক্ষের পর্যন্ত যাওয়ার প্রয়োজন পড়েনি, যে কারণে আসলে পাসওয়ার্ড চেঞ্জ করে রিকভার করা গেছে। কিন্তু কে এই কাজটা করেছে সেটা কি জানা যাবে? এক্স কর্তৃপক্ষ কি সেটা পারবে? ডিভাইসটা জব্দ করলে পরে এক্স কর্তৃপক্ষ ছাড়াই বাংলাদেশ পুলিশের সে সক্ষমতা আছে ফরেনসিক করে পূর্ণাঙ্গভাবে প্রতিবেদন দেওয়া এই বিষয়ের সাথে কারা জড়িত, এটা ইনশাল্লাহ অবশ্যই এটা সম্ভব। কিন্তু একদম। সেটা হয়েছে কিনা আমি জানি না। এই জিনিসগুলো হয় না বলে এই এভিডেন্স গুলো ব্লার হয়ে যায়, যার ফলে একটা ধূম্রজাল পারস্পরিক যে সন্দেহ সেই জিনিসটা তৈরি হয়। আমার মনে হয় এই বিষয়টি অবশ্যই প্রপারলি ফরেনসিক করা উচিত। পাশাপাশি এক্স কর্তৃপক্ষের কাছে সেশন হাইজ্যাকিং হয়েছে কি হয়নি বা কোন কোন আইপি থেকে এটা লগইন হয়েছে সেটারও একটা যথার্থ ব্যাখ্যা সেখান থেকে নেওয়া উচিত। আমি আপাতত এই পর্যন্ত আপনার সাথে কথা বলি। আমি নিশ্চয়ই আরও দুজন অতিথির সঙ্গে কথা বলে যখন আপনার সঙ্গে শেষবারের মতো কথা বলবো তখন একটু জানার চেষ্টা করব। এখন ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে কথা বলছি এবং আমরা জানি না আগামীকাল আর কোন নেতার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। কাজেই ব্যক্তিগত যে প্রোটেকশন প্রত্যেকের নিজেদের রাখতে হবে। কিছু সাজেশন আপনার কাছ থেকে নেব। তবে তার আগে আজিজুল বাড়ি হেলাল আপনার কাছে একটু আসতে চাই। মানে এটা জামাত ইসলামের দিক থেকে শুরু থেকেই বলা হচ্ছিল যে একটা ঘটনা ঘটার পর যখন বলা হলো এটা হ্যাক হয়েছে, তড়িঘড়ি করে বিএনপি আসলে এই আন্দোলন বা বিক্ষোভ করা হচ্ছে এবং এটার উদ্দেশ্য হচ্ছে জামাত ইসলামের যে পলিটিক্যাল স্কোর সেটাকে কমিয়ে দেয়া। মানে বিষয়টা কি এত সরলীকরণ করা যাবে কিনা বা আপনার পর্যবেক্ষণ? দেখেন, পলিটিক্যাল স্কোর না, যদি আজকে নির্বাচন নাও হতো বা পলিটিক্সে যদি আমরা মিত্র দল তো একসময় ছিলাম, তাই না? জি। তখনও যদি এই ধরনের বক্তব্য কেউ দিত তাহলে কি আমাদের তৎক্ষণাৎ প্রতিবাদ করা শুধু তো জাতীয়তাবাদী ছাত্রদল বা বিএনপি না, সমগ্র জাতিরই, যারা আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা যারা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি, নারীর অধিকারে বিশ্বাস করি, আমি নারী স্বাধীনতার কথা বলছি না, নারীর অধিকারে বিশ্বাস করি, তাদেরকে এটা প্রতিবাদ করা উচিত না? এখন আমি একটা আপনি নোংরা কথা বললেন, আমি তার প্রতিবাদ করলে যদি বলেন আমি পলিটিক্যাল স্কোর নিচ্ছি, এটা তো একটা অন্যায় যুক্তি। আর সেকেন্ড কথা দেখেন যে জামাতে ইসলামের
নেতারা কি নারীদের সম্বন্ধে এই কথা বলে না? আপনার বরগুনার জামাত নেতা শামীমা হাসান, তিনি কি ডাকসুর সম্বন্ধে বাজে কথা বলেননি? ডাকসুকে কি তিনি প্রস্টিটিউশনের সাথে তুলনা করেননি? তিনি কি ডাকসুকে আরো নেশাখোর অনেক কি বলেছে আমি দেখলাম। এই সমস্ত কথা থেকে, প্রিভিয়াস যে সমস্ত কথা বলেছে তার থেকে প্রমাণ হয় যে তিনি এটা বলতে পারেন, তিনি বলতে পারেন। এখন আমার এই যে বিশেষজ্ঞ ভাই যেটা বললেন যে ডিভাইসটা ফরেন্সিক করার জন্য, এখন জামাতের আমিরের সেই ডিভাইসটা কি জব্দ করা হয়েছে? এটা একটা বড় প্রশ্ন। তো আমার মনে হয় আমার যে বিশেষজ্ঞ ভাই বললেন ডিভাইসটা জব্দ করা আছে, ডিভাইসটা নিশ্চয়ই জামাতের আমির শফিকুর রহমানের ডিভাইসটা। জি, সেটা তো হওয়ার কথা। হতে পারে সেটা, হ্যাঁ। আচ্ছা, এটা ওনার হয়তো কোনো টিম আছে যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং করেন, কাজে ওনার ডিভাইস দিয়েই যে কাজটা হয়েছে, আমরা আসলে এখনই সেটা বলতে বোধহয় ঠিক হবে না বলাটা। পলিটিক্যাল স্কোর আমরা আপনি একটা নোংরা কথা বলবেন আমাদের মায়েদের সম্বন্ধে, আমাদের বন্ধুদের সম্বন্ধে, আর আমরা সেটার প্রতিবাদ করলে বলবেন পলিটিক্যাল স্কোর, এটা তো অন্যায় একটা যুক্তি। এবং এই ধরনের কথা তো আপনারা আগেও বলেছেন। আমরা নির্বাচনে জয়ের জন্য আমরা যে আপনার এই কথাগুলো বললে জয়লাভ করব এমন কোনো কারণ নেই। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের মানুষ কিন্তু ধানের শীষের পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি করছে। আপনাদের বিরুদ্ধে কথা বললে আমাদের ভোট বাড়বে এমন কোনো বক্তব্য নেই। আপনারা অন্যায় কথা বললে তার প্রতিবাদ আমরা না, জনগণ করবেই। আমি 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 আই এম নট শিওর যে জামাতের আমিরের তিনি করেছেন, তিনি যে করেননি তার তো প্রমাণ দেওয়া উচিত। তিনি তার ডিভাইসটা হস্তান্তর করুন পুলিশের কাছে। উনি তো বলছেন যে আমাদের পুলিশের সেই সক্ষমতা আছে। আবার আপনার টুইটারের যে কর্তৃপক্ষ, তাদের সাথে আলোচনা করে আমরা তো এটা একটা স্পষ্ট ধারণা নিতে পারি। মানে এখানে অনেকগুলো পয়েন্ট বললেন, কিছু নেই এখানে। জি, কথা বলবেন, আমরা প্রতিবাদ করবো। আমরা কেন, অন্য দলও করবে। আপনাদের দল থেকেও তো করা উচিত যে কেন নারীদের নিয়ে এই সমস্ত কথা বলবে। বুঝতে পারছি। আমি একটু ব্যাসটা অবকর বললে আপনার কাছে আসি। আপনি আসলে খুব ঠান্ডাভাবেই এই ব্যাখ্যাগুলো দিতে পারবেন, কারণ অতীতেও বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা আপনি দিয়েছেন। সেই জায়গা থেকে কয়েকটি বিষয় একটু জানতে চাই। প্রথমত, আপনার বক্তব্য খুবই ইতিবাচক, খুবই স্পষ্ট। জামাতে আমিরের বক্তব্যগুলো এতদিন ধরে আমরা সেই ইতিবাচকভাবে দেখে আসি, কিন্তু কখনো কখনো প্রান্তিক অঞ্চলে জামাতে ইসলামীর যারা নেতারা আছেন এমন কিছু মন্তব্য করেন যে খোদ আপনাদের দলকেই শোকজ করতে হয়, বিব্রত হতে হয়, এমনকি কুশপুত্তলিকা পর্যন্ত দাহ করতে হয়, যেটা বরগুনায় ঘটনাটা ঘটেছে। এটা নিয়ে কথা হচ্ছে এ কারণে যে আল জাজিরায় যে ইন্টারভিউতে জামাতে আমিরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার দলে নারীরা কখনো কি আমির হতে পারবেন, তখন জামাতে আমির বলেছিলেন যে নারীদেরকে আসলে সেভাবে তৈরি করা হয়নি। মানে এই বক্তব্যের পর একটা সমালোচনা উঠলো এবং তারপরে গিয়ে আসলে এই ঘটনাটা ঘটলো। দুটো এক করে আসলে একটু বলবেন, মানে জামাতে ইসলামী নারীদেরকে আসলে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে? নেতৃত্ব তারা দিতে পারবেন, আজ হোক কাল হোক একেবারে জামাতের টপমোস্ট পর্যায়ে থাকবেন কিংবা দেশের টপমোস্ট পর্যায়ে থাকবেন, সেটা কি জামাত মেনে নেবে বা সেটা প্রত্যাশা করে? ধন্যবাদ। আপনি জানেন যে গত ফেসিড সরকারের সময় বাংলাদেশে যে স্থানীয় সরকার মানে উপজেলা ইলেকশনটি হয়েছিল, সেখানে একটা সিগনিফিক্যান্ট নাম্বার ভাইস চেয়ারম্যান জামাতের পক্ষ থেকে মহিলা নির্বাচিত হয়েছিল। অর্থাৎ জামাত ইসলামীর একটি সিগনিফিক্যান্ট নাম্বার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। এখন আসুন, তাহলে বোঝা যাচ্ছে যে জামাত ইসলামী মহিলাদেরকে ইলেকশন করতে দেয় না, এই কথাটা কিন্তু ভুল, অথবা জামাত ইসলামী মহিলাদেরকে নেতৃত্বের পর্যায়ে নিতে চায় না, এই কথাটি ভুল। এখন আসুন যে এমপি ইলেকশনের ব্যাপারে জামাত ইসলামের আমির বলেছে যে আমরা এইবার দেইনি, কিন্তু আমরা উই আর প্রিপেয়ারিং, আমরা ইন ফিউচার দিতে পারি। এবং অন্য দলগুলোতেও কিন্তু মানে উল্লেখ করার মতো তেমন কাউকে প্রার্থী দেওয়া হয় না এই বাস্তবতার কারণেই। তো যখন বাংলাদেশের এনভায়রনমেন্ট, পরিবেশ কনটেক্সট আমাদেরকে ফেভার করবে, তখন জামাত ইসলামী দিতে পারে। উনি বলেছেন উই আর প্রিপেয়ার। উনি বলেন নাই যে জামাত ইসলামীতে মহিলারা এমপি হতে পারবে না। জামাত ইসলামীতে মহিলারা এমপি হতে পারবে, জাতি এবং সমাজ এবং পরিস্থিতি কনটেক্সট রেডি হলে জামাত ইসলামীতে মহিলারা এমপি হতে পারবে। জামাত ইসলামের আমির এই কথাটি বলেন নাই যে এমপি হতে পারবেন না। উনি যে কথাটি বলেছেন, জামাত ইসলামীর টপ পর্যায়ে, আমির পর্যায়ে জামাত ইসলামী মনে করে যে আমির পর্যায়ে মহিলাদের নেতৃত্ব সম্ভব না। বাট এছাড়া এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এখানে কোনো সমস্যা আছে জামাত ইসলামের আমির বলেন নাই, এটা আমিও বলি নাই এবং জামাত ইসলামীও বলে না। এবং উনি বলেছেন স্পষ্ট করে, ক্যাটাগরিক্যালি বলেছেন জামাত ইসলামীর পক্ষ থেকে দে আর প্রিপেয়ারিং ফর নেক্সট ফিমেল লিডারশিপ। এখন আসুন
যে আপনি যে বরগুনার কথাটি বললেন, বরগুনার ওই ব্যক্তি যে কথাটি এটি স্পেসিফিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে বলেছিলেন, এটি অত্যন্ত দুঃখজনক। জামাত ইসলামী এই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে এবং তাকে শোকজ করেছে। জামাত ইসলামীর অফিসিয়াল পজিশন হচ্ছে, জামাত ইসলামী যে শুধুমাত্র জামাত ইসলামের আমির পজিশন ছাড়া সকল পর্যায়ে নারীরা তাদের মানে তাদের অ্যাক্টিভিটিস চালাতে পারে, তারা পজিশন হোল্ড করতে পারে, এবং ইন ফিউচার যখন কনটেক্সট অ্যালাউ করবে তারা এমপি হবে, মন্ত্রী হবে, তারা বড় বড় দায়িত্বে যাবে। জামাত ইসলামের তরফ থেকে নারীদের প্রতি ফুল রেসপেক্ট করা মানে শো করা হয়, এবং এটা ইন প্রিন্সিপালি জামাত ইসলামী করা হয়। যেখানে আমি যে কথাটি পূর্বে বলেছিলাম, জামাত ইসলামীর আমিরের দুজন মেয়ে প্র্যাকটিসিং ডাক্তার, একজন লন্ডনে প্র্যাকটিস করে, আমি যে দেশে থাকি ওনার মেয়ে লন্ডনে প্র্যাকটিস করে, ওনার ওয়াইফ প্র্যাকটিসিং ডাক্তার, উনি নিজে ডাক্তার, ওনার মেডিকেল কলেজ রয়েছে, উনি কেন এই কথাটি আপনি চমৎকার করে ব্যাখ্যা করেছেন। ছোট আরেকটা বিষয়টা যুক্ত করে তারপর আমি আলাপটা থামাবো, সেটা হচ্ছে 5টা নয়ে জাতিকে জানালাম যে এটি আমরা করিনি, এটি হ্যাক হয়েছে। এখন বিএনপি এসে যে 9 ঘন্টার মানে ভুয়া তথ্য দিয়ে তারা হাউকাউ শুরু করে দিচ্ছে, আমরা কি বলতে পারি না তারা পলিটিক্যাল স্কোর করতে চাচ্ছে? আমরা কি বলতে পারি না তারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছে? তারা যে কথাটি বলেছে তারা আমাদের দীর্ঘদিনের মিত্র ছিলেন, এটা কি মিত্রতার বহিঃপ্রকাশ? 4:37 মিনিটে এটি প্রকাশ হলো, 5:09 মিনিটে, আধা ঘন্টার ব্যবধানে আমরা বললাম অ্যাকাউন্টে হ্যাক হয়েছে। তো আপনারা তো বেনিফিট অফ ডাউট আমাদেরকে দিতে পারতেন, আপনারা তো সেটি দিলেন না। জামাত ইসলামী তো কখনোই বলে নাই যে নারীরা কাজে যাওয়া প্রস্টিটিউশন, এই কথা তো কখনোই বলে নাই। জামাত ইসলামী তো শুধুমাত্র বলেছে যারা মানে বাচ্চা। আচ্ছা, আমি আরেকটা মন্তব্য আপনাকে শোনাই, ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার অনুমতি দিয়ে একটা মন্তব্য আপনাকে শোনাই। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং আমরা দেখছিলাম অনেকে এটা বলার চেষ্টা করছেন জামাতে আমির এই কথাটা বলতেই পারেন না। হ্যাঁ, এই মাইন্ডসেট থেকে এটা পোস্ট করা হয়েছে যাতে করে এই হ্যাকিংয়ের সাজানো নাটকটা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। মানে এটা কি একটা কৌশলগত ব্যাপার হতে পারে কিনা, যারা সন্দেহ করছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, এটি তো জামাত ইসলামীকে যেভাবে প্রচারণা হচ্ছে, আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, এটা কিন্তু জামাত ইসলামের জন্য একটা নেগেটিভ স্কোর। আমরা দাবি করছি যে বিএনপি যেহেতু এটার সাথে সারা দেশে ক্যাম্পেইন করছে, বিএনপি এটা নিয়ে মিথ্যা তথ্য আবিষ্কার করেছে, আধা ঘন্টার ব্যবধানে যেখানে জামাত এটা অস্বীকার করেছে হ্যাক হয়েছে বলেছে, বিএনপি বলছে এটা 9 ঘন্টা। তো আমরা যৌক্তিকভাবে ধরে নিচ্ছি এটার সাথে, এই ক্যাম্পেইনের সাথে বিএনপি জড়িত, বিএনপি পলিটিক্যাল স্কোর করতে চাচ্ছে, এবং এইটা জামাতের জন্য কিন্তু ভালো হলো না। জামাত ইসলামীর সবচেয়ে বেশি সমর্থন কিন্তু এখন নারীদের মাঝে, নারীদের সমর্থন যেহেতু জামাতের মাঝে সবচেয়ে বেশি, এই কারণে জামাত ইসলামীকে এখানে ভিলিফাই করার অংশ হিসাবে আমি আপনার বক্তব্য একেবারে বরাবরের মতো স্পষ্ট, আপনি স্পষ্ট করে বলেছেন। আমি একটু আজিজুল বারী হেলাল আপনার কাছ থেকে একটু সম্পূরক জেনে নিতে চাই, যেটা আসলে ব্যারিস্টার আবু বকর মোল্লা দাবি করলেন যে জামাতের নারী সমর্থক এখন অনেক বেশি। আপনারা তো নির্বাচনের প্রতিটা অলিতে গলিতে ঘোরেন, আপনাদের কি মনে হয়েছে আসলে নারীরা কাদেরকে সমর্থন বেশি করছে বলে মনে হচ্ছে? উনি কোন অনুমান থেকে বলছেন যে নারী সমর্থন তাদের বেশি? তারা আপনার জীবনে একা একা ভোট করেছে 96 একবার, আর কখনো একা ভোট 91 একবার করেছে একা ভোট। আর তো সেই সমস্ত জায়গা তারা ভোট। আপনি সবগুলা বাড়ি ভাই, আইজুল বাড়ি হেলাল ভাই, আপনি পোলগুলো দেখেছেন? মানে এই পর্যন্ত যতগুলো পোল হয়েছে আপনি দেখেন? এইসব পোল নিয়ে আলোচনা করলে একটা সেশন দরকার, ওগুলো মতলববাজি। ওকে, আপনাকে পোলগুলো একটু দেখতে বলবো, সেখানে নারীদের সমর্থন কাদের প্রতি বেশি আপনি দেখার চেষ্টা করবেন। প্র্যাকটিক্যাল ফিল্ডটা দেখেন। বিএনপি এই পর্যন্ত 4 বার ক্ষমতায় এসছে, এবং প্রত্যেকবার আপনি দেখবেন বিএনপি নারীদের ভোটে সবচেয়ে বেশি ক্ষমতায় এসছে। এটা নতুন বাংলাদেশ, আইজুল বারী হেলাল ভাই, এটা নতুন বাংলাদেশ, জুলাই পরবর্তী বাংলাদেশ। আচ্ছা, আমরা একটু মন্তব্যটা শুনে নিই, আজিজুল বারী হেলালের মন্তব্যটা শুনে নিই। যে ভবিষ্যতে অর্থাৎ এই নির্বাচনে নারীরা আপনাদের ভোট দিবে, এটা একটা অনুমান, তাই না? আর আমি বলছি পূর্বে আমাদের উদাহরণ রয়েছে, নারীরা আমাদের ভোট দেয়। এবার আসেন, আপনি কিন্তু ইউরোপ বসে আছেন, আমি কিন্তু বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চলে বসে আছি। আমি একজন নির্বাচনের প্রার্থী। আমি গত সপ্তাহে বাংলাদেশে ছিলাম, টাইমিং আপনি আসেন বাংলাদেশের, আমরা কন্টিনিউয়াসলি বসবাস করি প্রত্যন্ত অঞ্চলগুলো, রাজনীতি করি, সরাসরি মানুষের সাথে যোগাযোগ রক্ষা করি। জামাত ইসলামের সাথে যোগাযোগ হয় আমাদের বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যত রাজনৈতিক দল আছে, আমরা ভোটের মাঠে নারীদের মধ্যে ধানের শীষের পক্ষে যে উৎসাহ আমরা প্র্যাকটিক্যালি দেখছি। আপনি দূর থেকে হয়তো অনুমান করছেন, অথবা কোনো একটা কেউ আপনাকে বলছে। আমাদের এই বাংলাদেশে এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে
যত ভোট হয়েছে দেখবেন নারীদের ভোটে আমরা সবসময় এগিয়ে যাই। এবং আমি এবার প্র্যাকটিক্যালি দেখছি যে আমার অঞ্চলে, আমি খুলনায় ইলেকশন করছি, আমার অঞ্চলে আপনি দেখবেন নারীরা কি পরিমাণ আমাদের প্রচার মিছিলে অংশ করে। আমি আমার মিটিংগুলো দেখবেন, আমি বলেছি যে পুরুষ থেকে নারীদের উপস্থিতি এখন বিএনপির মিটিংয়ে বেশি। এবং আপনারা যে নারীদেরকে বিভিন্নভাবে হিউমিলিয়েট করেন, বিভিন্নভাবে আপনি ড্যামেজ করেন, মেলাইন করেন, এই জন্য কিন্তু আপনাদের পরে বিশেষ করে আপনারা ধর্মের মতো একটা বৃহৎ একটা মহান জিনিসকে রাজনীতির মতো একটা ক্ষুদ্র স্বার্থে এই যে আপনি বিভক্ত করে দেন ধর্মটাকে। রাজনীতির আপনি নিজেই জানেন রাজনীতির কাভারেজ এরিয়া খুবই ছোট, কিন্তু আপনার ধর্মের কাভারেজ এরিয়া অনেক বড়। এইটা একটা আপনি ডিসকোর্স তুলতেই পারেন। সেই ধর্মের মতো মহান জিনিসটাকে আপনি রাজনীতির ক্ষুদ্র স্বার্থে বিভক্ত করে দিচ্ছেন, বিভিন্ন রকম বয়ান দিচ্ছেন, বলছেন যে নারী নেতৃত্ব আপনারা মানেন না, বলছেন তো, আপনি নিজেও তো বললেন যে আপনাদের। আমরা যে কথাটা বলেছি যে জামাত ইসলামের চেয়ারম্যান পোস্টে, আমির পোস্টে মহিলাদের মানে সর্বোচ্চ যে আসন জামাত ইসলামের, এটা অসম্ভব। নারীদের অধিকার ক্ষুণ্ণ হয় না, নারীরা এমপি মন্ত্রী হতে পারবে, জামাত স্বীকার করেনি। ইসলাম যা বলে জামাত ইসলাম কি তাই করে? আপনি বলুন। আপনি যদি, আমরা তো সর্বোচ্চ চেষ্টা করি না, তাইলে আপনি নারীদের হেজাবের কথা বলেন, পুরুষের হেজাবের কথা কি কখনো বলেছেন? ইসলাম তো পুরুষের হেজাবের কথা নারীদের হেজাবের আগে বলেছে। নারীদের যখন তার আগে পুরুষের হেজাবের কথা আপনারা কি কখনো বলেছেন? আপনারা কখনো বলেছেন? আমরাই প্রথম বলেছি যে পুরুষের হেজাবের প্রয়োজন। আমরা বলি তো, আমরা বলি না, আমরা বলি তো। আচ্ছা, এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আসলে একটা দীর্ঘ সময় লাগবে। আমি দুটাই বলি। আপনারা রাজনৈতিক স্কোর নেওয়ার জন্য ইসলামের যে অংশটুকু আপনাদের রাজনৈতিক স্কোর তৈরি করবে ঠিক সেই অংশটুকু বলেন। যেমন ডাকসু নির্বাচনে যখন আপনারা হেজাব ছাড়া না আমাদের বোনদেরকে নমিনেশন দিয়েছিলেন, তখন বলেছিলেন ইসলামে হেজাব ম্যান্ডেটরি না। এটা কিন্তু আমরা তখন ধরেছিলাম, এই কথাটা খুবই অন্যায়। আপনার ইসলামে কিন্তু হেজাব ম্যান্ডেটরি। আমরা আসলে আমাদের মূল আলাপ থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এগুলো আদর্শিক জায়গায়, এটা একটা লম্বা সময় ধরে আলাপ করতে পারলে খুবই ভালো হতো। আমি ছোট করে সংক্ষিপ্ত ব্যাসটা অবকল্য দুটো বিষয় আপনার কাছে একটু জানতে চাই, খুব সংক্ষেপে, যেহেতু অন্যান্য অনেক বিষয় আছে। প্রথমত, জামাত ইসলামী যদি নারী সমর্থক বেশি থাকে, তাহলে এনসিপি তারা যখন জামাত ইসলামী জোটে আসলো, তখন তাদের নারী সদস্যরা কেন একে একে পদত্যাগ করা শুরু করলেন? কোন জায়গাটা তারা আসলে আনসেফ ফিল করেছিলেন? এটা যদি একটু ব্যাখ্যা দিতেন। আর একটা কথা, আপনাদের আমির বলেছেন যে একটা বিশেষ দল, বোঝা যাচ্ছে বিএনপিকে বলেছেন যে তাদের হাতে ক্ষমতা গেলে দেশের অস্তিত্বই থাকবে না। একটু ব্যাখ্যা করবেন আসলে কেন মনে হলো এটা? জি, ধন্যবাদ। প্রথম এনসিপির ইস্যুটা বলি। এনসিপির সকলে পদত্যাগ করেনি। জামাত ইসলামের সাথে যে এনসিপির যে জোট হয়েছে, যে 30 জন তাদের প্রার্থী, এর মধ্যে কিন্তু নারী প্রার্থীও রয়েছে। এবং তার হাতে কিন্তু গতকাল জামাত ইসলামের আমির এবং নাহিদ সাহেব ওনারা কিন্তু শাপলাকলি তুলে দিয়েছেন। সুতরাং সকলে পদত্যাগ করেছেন এই কথাটি সত্য না, কয়েকজন হয়তো পদত্যাগ করেছেন। কয়েকজনের কথাই বলছি, সকলে না, কয়েকজনের কথাই বলছি। জি, পদত্যাগ করেছেন। এখন ওনারা কেন পদত্যাগ করেছেন, ওনাদের আদর্শ কি, ওনারাই ভালো জানেন। বাট জামাত ইসলামীতে নারীরা সেফ। আপনারা জানেন জামাত ইসলামের নারী প্রতিনিধিরা আজকে নির্বাচন কমিশনে গিয়েছে। জামাত ইসলামের নারী প্রতিনিধিরা ব্রিটিশ হাই কমিশন এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে অংশগ্রহণ করেছে, ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাচ্ছে। এবং আপনারা ইন ফিউচার জামাত ইসলামীর নারী কর্মীদের, নারী নেতৃত্বকে আরো বেশি আপনারা এঙ্গেজ দেখতে পাবেন। এবং রাষ্ট্রীয় কাজে ও জামাত ইসলামের নারী নেত্রীরা অংশগ্রহণ করতে পারবেন। আরেকটি কথা উল্লেখ না করলেই নয়, জামাত ইসলামের আমিরের ওয়াইফ, স্ত্রী, উনি কিন্তু এমপি ছিলেন, সাবেক মানে এমপি ছিলেন, এক্স এমপি ছিলেন। সুতরাং জামাত ইসলামী নারী লিডারশিপকে এন্ডোর্স করে, নারী লিডারশিপকে এনকারেজ করে, নারী লিডারশিপের বিরোধী নয়। সুতরাং যারা যেই আশঙ্কা প্রকাশ করেছে সে আশঙ্কার কোনো ভিত্তি নেই। এরপরে আসুন যে আপনি দ্বিতীয় যে কথাটি বলেছেন, দেখুন আপনি লাইনটা আমি আরেকবার বলি, যেটা আমরা শিরোনামে করেছিলাম যে জামাতের গণজোয়ার দেখে একটি দল দিশাহারা, তাদের হাতে ক্ষমতা গেলে দেশের অস্তিত্ব থাকবে না, মন্তব্য জামাতে আমির। জি, দেখুন বিএনপির লোকজন নারীদের উপর সারা দেশে বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে, জামাত ইসলামের নারী প্রার্থীদের মানে নারী কর্মীদের উপর আক্রমণ করেছে।
এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবির জিতেছে, মেয়েদের হলগুলোতে শিবির সবচেয়ে বেশি ভোট পেয়েছে, এটির একটি কারণ আমি বলতে চাই, ছাত্রদলের অতীত ইতিহাস কিন্তু নারীদের সাথে যে ব্যবহার তারা করেছে ছাত্রীদের সাথে, এটি কিন্তু ভালো নয়। অর্থাৎ উনি যে কথাটি বলেছেন, নারীরা বাংলাদেশে বিএনপির আমলে সেফ থাকবে না, যেই কারণে ছাত্রী হলে সবচেয়ে বেশি ভোট ছাত্র শিবিরকে দিয়েছেন এবং নারীদের উপর তারা আক্রমণ করতে তারা কোনো দ্বিধা করে না। এরপরে আসুন, আপনি আমেরিকান একজন ডিপ্লোমেটের বরাতে ওয়াশিংটন পোস্টে যে রিপোর্টটি এসেছে, তারা কি বলেছে সেখানে, যে বিএনপি ক্ষমতায় আসলে তারা দুর্নীতি খুব বেশি করবে। আপনি যেই ওয়াশিংটন পোস্টে আইজুল বরি হালাল ভাইকে দেখতে বলেন, আমেরিকান একজন ডিপ্লোম্যাটের রেফারেন্সে ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছিল। তো ওয়াশিংটন পোস্টের রেফারেন্স যদি আমরা নিই তাহলে তো বলা যায় যে হ্যাঁ, ওয়াশিংটন পোস্টের রেফারেন্স যদি আমরা নিই, হ্যাঁ আবু বকর মোল্লা, আমরা যদি ওয়াশিংটন পোস্টের রেফারেন্স নিই, সেখানে তো এটাও এসেছে যে আমেরিকা চায় জামাত ক্ষমতায় আসুক, তারা জামাতের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কূটনৈতিক প্রতিবেদকের ফোনালাপ ফাঁস করে। না, হ্যাঁ, তারা তো জামাতের সাথে কথা বলার চেষ্টা করছে, এটা তো আমরা অস্বীকার করছি না। তারা জামাতের সাথে কথা বলছে, তারা বিএনপির সাথে কথা বলছে, তারা মনে করছে। আপনি যদি ওয়াশিংটন পোস্টে কিন্তু স্পেসিফিক বলে দেওয়া আছে যে ডোনাল্ড ট্রাম্প সরকার মানে আমেরিকা চায় জামাত ইসলামী বাংলাদেশে ক্ষমতায় থাকুক, এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে ওয়াশিংটন পোস্টের সেই প্রতিবেদনে। আমি ওই ব্যাপারে স্পষ্ট কথা বলবো না, অথবা ওই ব্যাপারটি আজকে আলোচনার বিষয় নয়, বাট আমি ওই রিপোর্ট থেকে যে কথাটি বলছি, তারা মনে করছে যে বিএনপি আসলে বাংলাদেশে দুর্নীতি বেড়ে যাবে। আপনি ওয়াশিংটন পোস্টের রিপোর্ট দেখেন, এটা আমেরিকান সরকার বুঝতে পারছি। আপনার দিক থেকে আপনি পরিষ্কার করেছেন। যারা আবুল কালাম আজাদ আপনি কিছু জানতে চাইবেন? না, আমি ওনাদের আলোচনা উপভোগ করছিলাম। আচ্ছা। আর একটা জিনিস ভালো যে আমাদের এই যে আজকে যে হ্যাকিং সূত্রে যে আলোচনাটা সূত্রপাত হলো, বা কয়েকদিন ধরে আলোচনাটা চলছে, আমাদের নারীরা যে ভোটার হিসাবে খুব মূল্যবান এবং তাদের ভোটটা যে আসলে সবারই প্রয়োজন, এই আলোচনা থেকে আমরা সেটা সবাই উপলব্ধি করছি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনি যদি দেখেন যে আমাদের দেশের নারীরা তো পিছিয়ে আছে এবং নারীদের বিভিন্ন রাজনৈতিক দলে যদি আপনি নির্বাচন কমিশন থেকে নির্দিষ্ট একটা কোটাও ঠিক করে দিয়েছে যে এই পরিমাণ নারী সদস্য বা এইরকম নারী থাকতে হবে, কিন্তু তারপরে অনেকে সেটা হয়তো বা পূরণ করতে পারে না। তো নারীদের নেতৃত্বের সামনের সারিতে নিয়ে আসা কিংবা নারীদেরকে যে এম্পাওয়ার্ড করা বা তাদের ভোটটা যে প্রয়োজন এবং তাদের ইস্যুগুলো যে খুব গুরুত্বপূর্ণ, এখানে এই যে আজকে যে ডিবেটটা হলো, আমি কে রাইট কে রং এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু এই ডিবেটটা জরুরি। এই ডিবেটটা যদি হয় তাহলে আমাদের যারা রাজনৈতিক দল আছে তারা যেমন উপলব্ধি করতে পারবে যে আপনার তাদেরকে নারীদের মন জয় করতে হবে, ভোটার হিসাবে তাদের সমর্থন পেতে হবে এবং নারীদের যে অধিকারগুলো আছে এই অধিকারগুলো তারা যদি দায়িত্ব পায় তাহলে তাদেরকে নিশ্চিত করতে হবে। এবং নারীদের নিয়ে আপনার যদি কোনো বেফাঁস কেউ কোনো মন্তব্য করে সেই ক্ষেত্রে তার যে ভোটে খেসারত দিতে হতে পারে, এই উপলব্ধি, এই পুরো বিষয়টা আমি মনে করি যে ইতিবাচক। অনেক ধন্যবাদ আপনাদের। একটা ছোট্ট বিরতি পর ফিরে এসে আবার নিশ্চয়ই কথা হবে। দর্শক, আমরা আরেকটা বিরতি নিচ্ছি, ৭১ চ্যানেলে আমাদের সঙ্গে থাকবেন। আমি একটু আব্বাস ইসলাম খান আপনার কাছে সুনির্দিষ্টভাবে দুটো বিষয় সংক্ষেপে একটু জানতে চাই। আমরা দেখতে পাচ্ছি এবি পার্টি নির্বাচনের পরিবেশ নিয়ে সবচাইতে বেশি শঙ্কা প্রকাশ করছে। আপনাদের পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর তিনি স্পষ্ট করে বলছেন যে কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। আমরা রাজশাহী ২ সদর আসনে এবি পার্টির প্রার্থী মোহাম্মদ সাইদ নোমান খবর পেলাম একটু আগে যে তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে রিটার্নিং অফিসার কার্যালয় বরাবর এবং জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠিয়েছেন। মানে এখন পর্যন্ত পরিবেশ দেখে কি এতটাই শঙ্কাপূর্ণ মনে হচ্ছে যে জীবনের নিরাপত্তা চাওয়ার প্রয়োজন আসছে? অবজারভেশনটা কি একটু জানাবেন ছোট করে। আমার অবজারভেশন হচ্ছে যে আপনার কিছু কিছু এলাকাতে পুলিশের তথ্য মতে কিন্তু বলা হচ্ছে যেসব এলাকাগুলোতে বিএনপি এবং জামাতের মধ্যে একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা যেসব এলাকাগুলোতে বিএনপি এবং বিএনপির বিদ্রোহীর মধ্যে একটি শক্ত প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেসব এলাকাগুলোতে কিন্তু পুলিশে বলেছে যে তারা নিরাপত্তার শঙ্কা করছে এবং সরকার উদ্যোগ নিচ্ছে। আমরা যেটা মনে করি এখন পর্যন্ত আমরা যেটা আশা করেছিলাম বর্তমান সরকারের কাছ থেকে যে আমরা আমাদের জীবনের নিরাপত্তাটা পাবো, যারা এখানে নির্বাচন করছেন
লম্বা সময় পরে বাংলাদেশে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের আমরা স্বপ্ন দেখছি, সেখানে আমরা সুষ্ঠু একটা নির্বাচন পাবো। কিন্তু আপনি যদি দেখেন তফসিল ঘোষণার পর থেকে এই গত 15ই জানুয়ারি পর্যন্ত যে ডেটা আমরা পেয়েছি, সেখানে 15 জন কিন্তু নেতাকর্মী, রাজনৈতিক নেতাকর্মী এই বিভিন্ন সহিংসতায়, নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় নিহত হয়েছে। সেটা কিন্তু আমি 15 তারিখ হিসাব পর্যন্ত বলছি, এখনো কিন্তু গত 15 দিনের কিন্তু ডেটা আমাদের কাছে নেই। তো সেই অনুযায়ী কিন্তু যে 2008 সাল এবং 2001 সালের নির্বাচনে যদি আমরা দেখি, এই নির্বাচনগুলোতে পুরো নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সময় কিন্তু 20 থেকে 25 জন, এভারেজে 30 জন মানুষ মারা গিয়েছে নির্বাচনী সহিংসতায়। আমরা কিন্তু সেটা আশা করিনি কিন্তু 5ই আগস্টের পরে। কিন্তু অলরেডি আমরা দেখেছি যে 15ই জানুয়ারি আগ পর্যন্ত 15 জন নেতাকর্মী, ইনক্লুডিং আপনারা জানেন যে ওসমান হাদি তফসিল ঘোষণার পর দিনই কিন্তু উনি শাহাদাত বরণ করেছিলেন। এবং আমরা কয়েকদিন আগেও দেখেছি যে নির্বাচনী সহিংসতায় একজন শেরপুরে জামাতের নেতাও নিহত হয়েছিল। আপনার অবজারভেশনে কি বলছে যে এখন যে সিচুয়েশন, তাতে সহিংসতার মাত্রা আগের সময়ের তুলনায় বেড়ে গেছে তুলনা করলে? আমি যেটা মনে করি সেটা হচ্ছে কাছাকাছি রয়েছে। আমি বেড়ে গেছে বলবো না, কিন্তু আমরা যেটা চেয়েছিলাম যে অনেকটা হানাহানি মুক্ত অথবা সহিংসতা মুক্ত একটা নির্বাচন আমরা পাবো, যেখানে অন্তত এই সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে। কিন্তু আমি যে এই জায়গাতে মনে করি সরকার খুব বড়ভাবে ফেল করেছে। আচ্ছা, আর কুচক্রি ষড়যন্ত্র করছে, কুচক্রি মহল বলতে কাদেরকে বোঝাচ্ছেন? ওয়েল এগেইন এটা ডিপেন্ড করে এলাকা কেন্দ্রিক। যেমন ধরুন আমরা যেটা বলেছি যে আমাদের ফেনী 2 আসনে আমাদের মুজিবুর রহমান মঞ্জু আমাদের পার্টির চেয়ারম্যান নির্বাচন করছেন। সেখানে অলরেডি আপনি জানেন ওনাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে, ওরও চিঠি পাঠানো হয়েছে, টেলিফোন করে হুমকি দেওয়া হয়েছে। এই জিনিসগুলো কিন্তু ওনারা পাচ্ছেন এবং উনি কিন্তু শেষ পর্যন্ত ওনার নির্বাচনী কাজ বন্ধ রেখে উনি ঢাকায় এসে কিন্তু উনি নির্বাচন কমিশনে যে অভিযোগ দিয়ে এসেছেন। আপনি বলেছেন যে আমাদের একজন প্রার্থী রাজশাহীতে অ্যাডভোকেট সাইদ নোমান, উনিও একই রকম ভাবে বিভিন্ন ভাবে শঙ্কা বোধ করছেন, বিভিন্ন মানুষজন হুমকি দিচ্ছেন। এই জায়গা থেকে মনে করি যে সরকার এবং রিটার্নিং অফিসার যারা রয়েছেন, নির্বাচন কমিশনার যারা রয়েছেন, তারা খুব সিরিয়াসলি দেখা উচিত এই অঞ্চলগুলোতে অন্তত আমাদের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। আচ্ছা, আমি একটু আজিজ ভাই হেলাল আপনার কাছে আসতে চাই। মানে একটি বিশেষ দল, কুচক্রি মহল, এরকম নানা বিষয় তো ট্যাগ দেয়া হচ্ছে। ঠিক এখন রাজনৈতিক দলগুলো সরাসরি অপরপক্ষের নামটা আনছেন না মুখে, কিন্তু এই শব্দগুলোকে প্রয়োগ করছেন। মানে এটাও আমরা ধরে রাখতে পারি একটা রাজনৈতিক শিষ্টাচার, যেটা আগে ছিল না এখন হলো। কিন্তু মুশকিল হচ্ছে মাঠের চিত্রটা আসলে কেমন দেখছেন আপনি? দেখেন, মাঠের চিত্রটা হলো যে রাজনৈতিক দলের নেতাকর্মী এবং জনগণের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি আপনার রাজনৈতিক নির্বাচনী অঙ্গনে, সেখানে কুচক্রী বলেন আর ওই একদল আপনার অভিযোগকারী বলেন, এদের কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড, এটা নষ্ট হবে বলে আমার মনে হয় না। এখন যে বলছেন যে হুমকি দিচ্ছে, উড়ো চিঠি দিচ্ছে, আপনি একইভাবে দেখেন যে জামাতে ইসলাম বিশেষ করে তাদের যে সাইবার বাহিনী, তাদেরকে অনেকে রসিকতা, অনেকে আমরা বলি বট বাহিনী, মানে রসিকতা না, এটা একটা টার্ম, বট বাহিনী যেভাবে হুমকি দেয়, আপনি আমরা যে এই টক শোতে কথা বলছি, এখন দেখবেন কমেন্টসে সমানে আবার হুমকি দিচ্ছে। এখন আমি তো এটা বলতে পারি যে আমি ভাই নিরাপত্তা বোধ করছি না, আমাকে হুমকি দিচ্ছে। বাংলাদেশের রাজ্যের প্র্যাকটিসটা এমন এইরকমই কিন্তু হয়ে আসছে। এটাকে আপনি নতুন কোনো ইভেন্টস হিসাবে ধরে দিতে পারেন না। আমাদের রাজনীতি আরো শিষ্টাচার হবে, এইটাই আমাদের বিশ্বাস, এবং এইটা আরো হয়ে উঠবে ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি নিজেকে সান্ত্বনা রাখেন, আপনি যদি নিজেই একজনকে হুমকি দিয়ে বলেন যে ও আমাকে হুমকি দিচ্ছে, ও তমক করছে, আপনারটা আপনি দেদারসে চেপে যাচ্ছেন, তাহলে তো আসলে ন্যায় বিচার করলেন না। এখন আপনি দেখেন আমাদের যে মোল্লা ভাই আছে কিনা আমি জানি না, উনি নেই, উনি নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে থাকবেন। কথা বলি, জামাতে ইসলামের আমির বলছে যে বিএনপি ক্ষমতায় আসলে দেশের অস্তিত্ব থাকবে না, আজকে বলছে কিন্তু উনি। বিএনপি এই পর্যন্ত 4 বার ক্ষমতায় আসে, 4 বার কি দেশের অস্তিত্ব ছিল না? আরো বাংলাদেশের সার্বভৌমত্ব আরো বেশি সুকঠিন ভাবে ছিল। আর একবার তো আমাদের সাথে তারাও ছিল, তো সেবার কি বাংলাদেশের অস্তিত্ব ছিল না? আর আপনি দেখেন বাংলাদেশের অস্তিত্ব যাতে না থাকে, তার জন্য কি 71 সালে তাদের ভূমিকাটা কি?
অস্তিত্ব মানে বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র যাতে না আসলে থাকে। এটা নিয়ে প্রচুর প্রশ্ন করার সুযোগ আছে। আমি আপনার দিক থেকে হ্যাঁ রেটরিক যেগুলো ব্যবহার করছে আমি রেটরিক হিসেবে ধরে নেব, কিন্তু যুক্তির খাতিরে আপনি যদি লজিক্যালি দেখেন তাদের বক্তব্যগুলো আপনার হ্যাঁ মানে কিছু কিছু সময় মাঠে নেতারা যে কথাগুলো বলেন টকশো করছি, আমার কমেন্টস আপনি যা দেখেন আমাকে কিভাবে বা আপনাকে বা হ্যাঁ তাকে- সেটা তো অবশ্যই, এবং এমন হতে পারে যে আপনি কোনো রেফারেন্স দিচ্ছেন ওই অংশটুকু কেটে আলাদা করে শর্টস ছেড়ে দিয়ে একটা হ্যারাসমেন্টের মধ্যে ফেলে দিতে পারে, এরকম ঘটনা আমরা হতে দেখি। আমি আপনার জায়গা থেকে আরো উন্নত সংস্কৃতি উঠবো, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। আমরা সেটা উঠবো, আমরা আরো সংস্কৃতিবান হয়ে উঠবো এবং আরো গণতান্ত্রিক হবো আমরা ইনশাআল্লাহ, আমাদের সমস্ত রাষ্ট্র। একদম একদম। আমি একটু আবুল কালাম আজাদ মজুমদার ছোট করে আপনার একটা মন্তব্য নিতে চাই, মানে যেটা আসলে ব্যারিস্টার আব্বাস ইসলাম খান বললেন যে অতীতের তুলনায় এবার ভেবেছিলেন অনেক কম হবে, কিন্তু দেখা যাচ্ছে সেই রকমই হচ্ছে এবং এই জায়গায় সরকার কমপ্লিটলি ফেল। একটু ব্যাখ্যা দেওয়া যায় কিনা ছোট করে? না, অতীতের সাথে তুলনা করলে আমরা তো মনে করি যে অনেক কমই হচ্ছে, কারণ উনি যে হত্যাকাণ্ডের কথা বললেন, আমার কাছে পুলিশের যে রিপোর্ট আছে আমার কাছে মনে হয়েছে যে উনি ওনার তথ্যটা সঠিক না। পুলিশের তথ্য অনুযায়ী এই মুহূর্তে গত নির্বাচনের তফসিল ঘোষণার পর আপনার 12ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এই নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় আপনার 5 জন নিহত হয়েছেন। এর মধ্যে আমাদের শহীদ ওসমান হাদিও আছেন। আপনার সম্প্রতি শেরপুরে একজন মারা গিয়েছেন, ময়মনসিংহে একজন মারা গিয়েছেন, এছাড়া গাজীপুর এবং নারায়ণগঞ্জে একজন মারা গিয়েছেন। যদিও একটি মৃত্যুও আসলে দুঃখজনক, 5টি মৃত্যুও আমরা মনে করি অনেক বেশি, কিন্তু যদি আপনি অতীতের সাথে তুলনা করেন তাহলে এই সংখ্যাটা একটু কম মনে হবে। আর নির্বাচন কেন্দ্রিক সহিংসতা আপনার এটা তো বাংলাদেশে নতুন কিছু নয়, সবসময় হয়। আর ইভেন আপনার এই যে আমিডামি যে নির্বাচন, সেখানে অনেক সহিংসতা হয়েছে। আর এইবার তো ধরেন থ্রেটের মাত্রাটাই হলো 2 ধরনের। একে তো হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের মধ্যে এক ধরনের সহিংসতা বা তাদের মধ্যে এক ধরনের ক্ল্যাশের একটা আশঙ্কা থাকে। এর বাইরে আরেকটা শক্তি আছে যারা আসলে নির্বাচনটা অনুষ্ঠিত হোক বা এই নির্বাচনটা হোক এরকমটা চায় না, এরকম তাদেরও দিক থেকে আছে। কিন্তু আমি মনে করি যে সেই তুলনায় যেই লেভেলের থ্রেটটা ছিল সেই তুলনায় সহিংসতার পরিমাণ কম, এবং আপনার সরকার কমপ্লিটলি ব্যর্থ। এগুলো হচ্ছে পলিটিক্যাল রেটরিক, এগুলোর মধ্যে আসলে পরিসংখ্যান ভিত্তিক কোনো বক্তব্য না। যদি পরিসংখ্যান চান আমি আপনাকে পরিসংখ্যান সহ বলতে পারি, এই 1 মাস 20 দিনে নির্বাচন কেন্দ্রিক একদম হুমকি দামকি সহ এগুলোকেও যদি বিবেচনা করেন তাহলেও আপনার সংখ্যাটা 250-র বেশি ছাড়াই নেই সরকার হিসেবে। একদম। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও কথা হবে। দর্শক, আরও একটা বিরতিতে যাচ্ছি, 71 জানালে আমাদের সঙ্গে থাকবেন। সবশেষ বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি 71 জানালে, এবং এ পর্যায়ে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, একেবারে শুরুতেই ধারণা দিয়েছিলাম যে 2026 টি20 বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল, তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করবেন। এবং রাতে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে একই সঙ্গে দেওয়া পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। একটু আলাপ করতে চাই, ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফয়সাল তিতুমির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং যারা আসলে এই ওয়ার্ল্ড কাপের ফিকচারটা দেখেছেন তারা হয়তো সবাই 15 ফেব্রুয়ারি একটু মার্ক করে রেখেছিলেন ভারত পাকিস্তানের খেলাটা দেখবেন। আজকে যা বোঝা গেল সেটা আর হচ্ছে না। মানে ইম্প্যাক্টটা আসলে কি পড়বে? মানে বোঝা যাচ্ছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি যে বলছিলেন প্ল্যান এ বি সি অনেক কিছু আমাদের হাতে আছে, দেখতে থাকুন, হয়তো সেটাই আমরা এখন দেখছি। ইম্প্যাক্ট আসলে কি হবে? আইসিসিকে কি কোনোভাবে আর্থিকভাবে একটা বাড়ি দেওয়া গেল, বা বাংলাদেশের ব্যাপারটা নতুন করে তারা চিন্তা করবে কি না? আমার তো মনে হয় হিউজ ইম্প্যাক্ট, এবং এর মধ্যে সেটা শুরু হয়েছে। বাট আমি একটু বলতে চাই, আপনার সঙ্গে পাশে যিনি আছেন আজাদ ভাই, হি ইজ মোর আমি বলে যে স্পেশালিস্ট অর এক্সপার্ট দেন মি। বাট এই স্পেসিফিক এই বিষয়টা যদি বলি, প্রথমত হচ্ছে আইসিসি একটা স্টেটমেন্ট দিয়েছে। আমরা পাকিস্তান গভর্নমেন্টের ওই এক্স এর পোস্ট আমরা সবাই দেখেছি, এবং সেখানে স্পেসিফিক কোনো রিজন বলা হয়নি, কিন্তু কারণটা অনুমেয়। কারণ হচ্ছে বাংলাদেশের যে অবস্থান ছিল, এবং এটার সঙ্গে শুরু থেকে পাকিস্তান খুব সরাসরি ভাবে এটা সমর্থন দিয়েছে, এবং একমাত্র তারাই আইসিসি বোর্ড মিটিং এ ভোট দিয়েছে বাংলাদেশের পক্ষে। এবং তখন সেই সময়ের পিসিবি বস নাকভি তিনি একটা বিবৃতিতে বলেছেন যে আইসিসি এটা ইনজাস্টিস করলো বাংলাদেশের সঙ্গে, এবং তারপর থেকে তারা বলছিল তারা এটার প্রতিবাদে নানান রকম পাকিস্তানের বিশ্বকাপ নিয়ে এক ধরনের অনিশ্চয়তার মতো খবর আমরা দেখতে পাচ্ছিলাম, এবং তারা ঘোষণা দিয়েছিলেন এই ডিসিশনটি আসবে, এবং অবশেষে এলো যে তারা বিশ্বকাপে যাচ্ছে। কিন্তু যেটা অনুমান করা ছিল, যে আলোচনা ছিল, আমি আপনাদের খেলা যোগেও একবার বলেছিলাম যে সম্ভবত ভারতের সঙ্গে ম্যাচটি তারা বয়কট করতে পারে, এবং সেটাই হলো।
এরই মধ্যে কিন্তু একটা হিউজ প্রিপারেশন হয়েছে আইসিসির পক্ষ থেকে এবং ভারতের পক্ষ থেকে। ভারতের পক্ষ থেকে কেমন, তাদের দর্শকরা শ্রীলঙ্কায় যাবে, খেলা দেখবে, এবং তাদের ব্রডকাস্ট স্টার স্পোর্টস এবং আদার্স তারা খুবই প্রিপারেশন নিয়েছিল, ম্যাচগুলো তারা কমার্শিয়াল চালিয়েছে। এবং আইসিসির পক্ষ থেকে অবভিয়াসলি 2010 থেকে প্রত্যেকটি আইসিসি টুর্নামেন্টে ভারত পাকিস্তান ফিক্সচার থাকে গ্রুপ পর্বে, যেটা ব্যতিক্রম হতে যাচ্ছে প্রথমবারের মতো দীর্ঘ প্রায় 16 বছর পর কোন বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে না, এবং সেটা পাকিস্তান বয়কট করার কারণে। হিউজ লস অবভিয়াসলি, এবং সেই লসটার বিপরীতে হয়তো বা পিসিবির উপর কোনো একটা খড়গ নেমে আসতে পারে আইসিসির, কিন্তু সেটা আসলে খুব আমি মনে হয় না খুব বড় কিছু পাকিস্তানের জন্য। এই মুহূর্তে তাদের যে অবস্থান তারা স্পষ্ট করতে পেরেছে, ক্রিকেট বিশ্বকে একটা বার্তা দিতে পেরেছে, এবং অবশ্যই এখন বড় একটা ওই আপনি যদি লসের কথাই বলেন, ইম্প্যাক্টের কথা বলেন, এটা আসলে আইসিসি এবং বিসিসিআই এর উপর অবশ্যই এটা পড়লো অনেকটা। আমি ফেসবুকের দুটো কমেন্টের কথা একটু জানতে চাই আপনার কাছে, যদি উত্তর পাওয়া যায়, একটা ধারণা পাওয়া যায়। একজন বলছিলেন যে যদি এরকম হয় যে ভারত পাকিস্তান নিজেদের মতো করে আলাদা আলাদা করে খেলছে, ফাইনালে গিয়ে তাদের চলে গেল, তারা ফাইনালিস্ট বা সেমিফাইনালিস্ট হলো, তখন কি তারা ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান? আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের ব্যাপারে আইসিসির সিদ্ধান্তের বদল ঘটতে পারে কিনা এই সিদ্ধান্তের প্রেক্ষিতে? আপনার দুটো প্রশ্নের উত্তরই হচ্ছে না। প্রথম প্রশ্নের উত্তর কেন না, কারণ পাকিস্তানের স্টেটমেন্টটা যদি আমরা দেখি সেখানে খুব স্পেসিফিক্যালি বলা আছে যে 15ই ফেব্রুয়ারি যে ম্যাচটা পাকিস্তান এগেইনস্টে সেটা তারা খেলবে না। পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে 7 তারিখে, এবং প্রথম দুটো ম্যাচ আছে এর আগে নেদারল্যান্ডস এবং ইউএস এর সঙ্গে, শেষ ম্যাচ নামিবিয়ার সঙ্গে। তো পাকিস্তানের জন্য খুব ইজি আসলে হয়ে যাবে পরের পর্বে এটা যাওয়া। যদিও আইসিসি রুলস বলছে যে দলটা নিজেদেরকে সরিয়ে নেয় কোনো ম্যাচ না খেলে, তাদের উপর একটা জরিমানা হয় হচ্ছে নেট রান রেটে একটা প্রভাব পড়বে, সেটাও খুব বেশি বড় কোনো পার্থক্য করে দেবে না। এবং সূচি অনুযায়ী আসলে এরপরে পাকিস্তানের ভারতের সঙ্গে দেখাই হওয়ার কথা একমাত্র ফাইনালে গিয়ে, এবং সেখানে অবশ্যই পাকিস্তান খেলবে, না খেলার কোনো কারণই নেই। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে না, বাংলাদেশের অবস্থানের পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই, তবে অবশ্যই এটা একটা শক্ত বার্তা দেয়া গেছে যে বাংলাদেশ আসলে একা না, তাদেরকে আইসোলেট ভাবার কারণ নেই। ক্রিকেট বিশ্বের আরো অনেক দলেরই ইনক্লুডিং পাকিস্তান বাংলাদেশের প্রতি একটা সফট কর্নারটা আছে। ইন ফিউচার অবশ্যই আইসিসি নিশ্চয়ই একটু ভেবেচিন্তে এই ধরনের সিদ্ধান্তগুলো হয়তো নেবে। একদম। আমি একটু আবুল কালাম আজাদ মজুমদার ছোট করেই আপনার কাছ থেকে জেনে আলাপটা শেষ করব। আমরা সবাই বলছিলাম বিরতির মাঝখানে আপনার সঙ্গে কথা হচ্ছিল, অলিম্পিকের আসরের আয়োজক এবার ভারত, এই প্রেক্ষাপটে কতটুকু ভবিষ্যৎ থাকলো এটার? অলিম্পিক আসরের আয়োজক তো ভারত না, এটা তথ্য হিসেবে সঠিক না। অলিম্পিক আসর আয়োজন করতে চায় ভারত, কিন্তু ভারতের যেটুকু যে ইনফ্রাস্ট্রাকচারের এখন যা অবস্থা, সেটা এমনিতে সেই সম্ভাবনা সুদূর পরা হতো। আর তারপরে ভারতের এই ঘটনায় ভারতের ভাবমূর্তিও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আমি এগুলা মানে খুব সুদূর ভবিষ্যতে বা নিকট ভবিষ্যতে ভারতের অলিম্পিক কিংবা এশিয়ান গেমসের মতো আসরের আয়োজক হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। কিন্তু এই ক্রিকেটের এই ঘটনাটা আমি মনে করি যে পাকিস্তানের দিক থেকে এটা একটা কৌশলী সিদ্ধান্ত ছিল, এই কারণেই যে তারা যদি টুর্নামেন্টটা বয়কট করতো তাহলে তাদেরকে আইসিসি প্যানালাইজ করার একটা সুযোগ ছিল। কিন্তু একটা ম্যাচ যদি ফোরফিট করে, এটা তাদেরকে আইসিসি আসলে সেভাবে প্যানালাইজ করতে পারবে না। এই কারণে যে প্রথমত ম্যাচ ফোরফিটের নজির আরও আগে আছে, এবং অস্ট্রেলিয়া তো একটা বিশ্বকাপে ম্যাচ ছেড়ে দিয়েও ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তো সেটা পাকিস্তানের ক্ষেত্রেও সেইটা হতে পারে। সেটা এখন আইসিসি যদি নতুন করে নিয়ম চেঞ্জ না করে, তাহলে এক্ষেত্রে পাকিস্তানের সেভাবে শাস্তির মুখোমুখি হওয়ার কোনো কারণ নেই। শাস্তিটা আসলে আইসিসিরই হয়েছে, কারণ যতটুকু জানি এই একটা ম্যাচ থেকে একটা বিশ্বকাপের আয়ের 35% আসে। সো আপনি যদি মনে করেন যে এই $1 বিলিয়ন যদি এই বিশ্বকাপ থেকে আইসিসির আয় হওয়ার কথা, তাহলে 350 মিলিয়ন এই একটা সিদ্ধান্তেই আসলে আইসিসির তহবিল থেকে চলে যাওয়ার কথা। কিন্তু এইটার প্রভাব আসলে এখানেই শেষ হবে না। আমি মনে করি যে বা আশঙ্কা করি যে এর পরবর্তীতে এইটার প্রভাবটা এশিয়ান ক্রিকেটে এসেও পড়বে, কারণ ভারত পাকিস্তান দুই দল কিন্তু এশিয়ান ক্রিকেটেও মুখোমুখি হয়। আমার ধারণা এই বয়কটের বিষয়টা কন্টিনিউ থাকবে, এটা হয়তো। এবং যারা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর, আমরা আশা করব তাদের শুভবুদ্ধি উদয় হবে, তারা সব দলকে একইভাবে ট্রিট করবে, এবং যদি তারা এই ন্যায্যতাটা নিশ্চিত করতে পারে, তাহলে অন্য দলগুলোর মধ্যে ক্ষোভ বিক্ষোভের জন্ম হবে না, এবং সবাই ইকুয়ালি আইসিসি বা এসিসি তাদের কাছ থেকে ইকুয়াল ট্রিটমেন্ট পাবে, ইকুয়াল জাস্টিস পাবে, এবং খেলাটা খেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেকে তো ফেসবুকে লিখছেন এবং আপনিও বলছিলেন যে এরকম যদি হয় নিপা ভাইরাসের ইস্যুতে ভারত হয়তো ওয়ার্ল্ড কাপটাই রিশিডিউল করে ফেললো। অনেক ধন্যবাদ আপনি দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। ফয়সাল তিতুমির, আপনার কাছে কৃতজ্ঞতা, এবং আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকেও ধন্যবাদ, একটা লম্বা সময় আমাদের সঙ্গে ছিলেন। এবং দর্শক আপনাদের ধন্যবাদ। আগামীকাল ৭১ জানুয়ারি নতুন ইস্যু নিয়ে কথা হবে, আমাদের সঙ্গে থাকবেন।